বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন কোন পরিস্থিতির উদ্ভব হতে যাচ্ছে, এমনটাই কিন্তু আলামত। এবং এই আলামত যে শুরু হয়ে গেছে সেটির কিছু প্রমাণ, কয়েকটি উদাহরণ দিয়ে আমি একটু বলার চেষ্টা করছি। সেটি হলো যে শুধুমাত্রই যে 2-3 দিন পর্যন্ত সরকার, 2-3 দিন না বা তার একটু আগে থেকেই সরকার যে বেপরোয়া হয়ে মেরে কেটে ধরপাকড় শুরু করেছে, এটি একটি সিগনাল। কিন্তু কি সিগন্যাল সরকারে পৌঁছে গেছে বা কোন জায়গা থেকে পৌঁছে দেওয়ানো হয়েছে, কারণ সরকার এরকম এক ধরনের, ওই যে আমরা বলি না, পাগলা কুকুরের মতো হয়ে যাওয়া, সেরকমটা কিন্তু হয়ে গেছে। আপনারা যারা মনে করছেন যে এটি সাধারণ ধরপাকড় বা আগামীকাল যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যাতে ব্যাপক গ্যাদারিং না হতে পারে সেইটার জন্যই এক ধরনের ধরপাকড় বা একটু নিয়ন্ত্রণে রাখার জন্য, মোটেই নয়। কারণ আপনারা যারা গণমাধ্যমের সঙ্গে থাকেন বা ফলো করেন, তারা দেখবেন গতকালকেই কিন্তু বাংলাদেশের এই যে মার্কিন ডিপ স্টেটের লোকাল এজেন্ট যারা আছেন, প্রকাশ্যে অন্তত পক্ষে সেই রকম একটি কোর গ্রুপের একটা অংশ, তারা গতকালকে একটি প্রোগ্রাম করেছে যেখানে বদিউল আলম মজুমদার সহ আরো কয়েকজন সেখানে ছিলেন। তারা সেইখানে কিন্তু বেশ, তাদের চেহারাগুলো দেখবেন, আমি ভিডিও দেখাতে পারলে আপনাদের জন্য হয়তো সুবিধা হতো, কিন্তু আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। প্রত্যেকের চেহারা দেখবেন, তারা যেন তাকাতে পারছিলেন না ক্যামেরার দিকে। তাদের মুখ এতটাই গোমরা, এতটাই তারা বিমর্ষ অবস্থায়, এবং সেখান থেকে তারা বলেছেন দেশ অচিরেই আরেকটি সাংবিধানিক শূন্যতায় পড়তে যাচ্ছে। তারা যখন বলছে আরেকটি সাংবিধানিক শূন্যতায় পড়তে যাচ্ছে, তার মানে তারা কোনো ইঙ্গিত পেয়ে গেছে। নয়তো এই ডিপ স্টেটের এই মানুষগুলো এরকম করে আসলে তাদের কোনো বহিঃপ্রকাশ সহসা ঘটান না। আরেকটু যোগসূত্র ঘটিয়ে দেই, এই লোকাল ডিপ স্টেটের যারা আরেকটি অংশ আছে গণমাধ্যমে, একদম প্রথম আলো থেকে শুরু করে আরো যারা এই এলিট পার্সন যারা আছেন, কিংবা সোশ্যাল আর কালচারাল হেজিমনির মধ্যে যেই গ্রুপটা থাকেন, তারা দেখবেন তাদের কিন্তু মতি গতি নড়াচড়া গত কয়েকদিন পর্যন্তই একটু ভিন্ন লাইনে তারা কথা বলছে। এবং তারা যে একেবারেই তাদের যে আসলে পানি নাক পর্যন্ত উঠে গেছে, সেটির প্রমাণ দেখবেন গত 2-3 দিন পর্যন্ত এই প্রথম আলোতে এমন বেপরোয়া ভাবে তারা লেখা শুরু করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে, এবং লেখানো শুরু করছেন। নিউজ না হলেও তারা বিভিন্ন জনকে দিয়ে যে আর্টিকেল লেখাচ্ছেন, বিশেষ করে মহিউদ্দিন আহমেদ মাত্র 2 দিন আগে যে আর্টিকেলটি লিখলেন, এটি কোনোভাবেই বলার কোনো অবকাশ নেই যে এটি নিছক একটি আর্টিকেল। এটি যে একদম অ্যাসিস্ট করা, অ্যাডভাইস করা, প্রেসক্রিপশন দেওয়া, সেটি একেবারেই পরিষ্কার। এই মহিউদ্দিন আহমেদ গত কয়েকদিন, এর আগেও কিন্তু আরো কয়েকদিন আগে বলেছিলেন যে যারা শেখ হাসিনা ফিরবে এটি যারা মনে করছেন, সেটা এক ধরনের আসলে অসম্ভব একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আরো যে কিছু আলামত, এই যে মাহফুজ আলম 1-2 দিন পরপরই সে হঠাৎ করে একটু উদ্ভাবন এবং বিভিন্ন কথা ছেড়ে দেন। তিনি গতকালকে না পরশুদিনও তিনি এইভাবে বলেছেন। তার মানে হচ্ছে এই গ্রুপটা বহিঃপ্রকাশ এক ধরনের আলামত। অন্যদিকে প্রশাসনের ভিতরে, বিশেষ করে তারেক রহমান যখন বিদেশে যাওয়ার প্রোগ্রাম হলো, এর পূর্বক্ষণেই তার সরকারের কাছে এমন কোন মেসেজ পৌঁছে গেছে যেখানে আলোচনা হয়েছিল তারেক রহমান কি চীন যাওয়া বাতিল করবেন কিনা। কিন্তু শেষ পর্যন্ত তার যে অন্য লোকজন, তারা তাকে নাকি, আমি নাকি শব্দটা কিন্তু বলেছি, আপনারা খেয়াল করবেন, কারণ আমার যে সোর্স সেটা
সরকারের বা তারেক রহমানেরই অ্যাডভাইজার গ্রুপের একজন বা একটা কিছু সেরকম পর্যায়ে আছেন, তারা তারেক রহমানকে বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই সময় ঘিরেই শেখ হাসিনা দেশে ফেরার মতো একটা পরিস্থিতি যদি উদ্ভব হয়ে যায়, সেটি কিন্তু একটা বিপজ্জনক হয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর, তার যে দৌড়ঝাঁপ, তার কিছু কথাবার্তা, সবকিছুই তারা লিঙ্ক করে তারেক রহমানের সামনে উপস্থাপন করেছিলেন। তারেক রহমানও তার এজেন্সির মাধ্যমে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু তিনি কোন অবস্থাতেই চীনের সফরটি মিস করতে চাননি। তিনি এক পর্যায়ে এমনও নাকি বলেছেন, যা হয় হবে। তো এই যে পরিস্থিতির মধ্যে সরকার যে মেসেজটি পেয়েছে, সেটিকে প্রশাসন আসলে খুব যে ভালোভাবে নিয়েছে তা কিন্তু নয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক, নজিরবিহীন বলা যায়। আপনারা আওয়ামী লীগের সময়ে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযানগুলো, সেই অভিযানগুলোর ধরনটা খেয়াল করবেন। প্রয়োজনে ভিডিও, সংবাদপত্র ঘেটে দেখবেন, তারা যে অভিযান চালাতো সেটি আর এখন, এই গত 4-5 দিনের কথা আমি বলছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে রাতে দিনে যখন তখন যেভাবে অভিযান করছে, সেটা কিন্তু অন্যরকম একটা সিগন্যাল দিচ্ছে। এই জায়গায় আবার সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে অফ হয়ে গেছে। সেনাবাহিনী গত কিছুদিন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোন রকম তৎপরতায় যাচ্ছে না। আমরা এর আগে দেখেছিলাম আওয়ামী লীগ মাঠে নামলে সেনাবাহিনীও সেখানে কিছু লাঠিপেটা করেছে, কোথাও কোথাও গোপালগঞ্জের কথা তো আপনাদের জানাই আছে। কিন্তু সেনাবাহিনী কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অন্তত পক্ষে প্রকাশ্যে অফ আছে। প্রকাশ্যে কোনো অভিযান, কোনো তৎপরতায় সেনাবাহিনী যাচ্ছে না। ফলে পুলিশকেই বিএনপি ব্যবহার করছে একেবারেই বেপরোয়া ভাবে। সেইটার কারণটি হচ্ছে এই একমাত্র পুলিশই এখন সরকারের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। বাকি অন্য যে অর্গানগুলো আছে তারা অতটা সহায়তার জায়গা তারেক রহমান সরকারকে দিতে চায় না। কেন দিতে চায় না, সেটারও কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা সেটি কিন্তু এই যে বদিউল আলম মজুমদার সহ যারা কালকে বললেন, অচিরেই দেশের আরেকটি সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, তার মানে আপনারা ওই চেহারাগুলো দেখবেন, মঞ্চে কারা ছিলেন, কারা এই কথাগুলো বলেছেন। তার মানে সাংবিধানিক সংকট কি হয়, কখন হয়, কেন হয়, কোন পরিস্থিতিতে হয়, এটি কিন্তু সবার একটু মাথায় নেওয়া দরকার আছে। কিন্তু এই যে আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গত রাত্রেও সারা দেশ জুড়ে যেইভাবে ধরপাকড় হয়েছে, প্রতিটা জেলায়, প্রতিটা এলাকায় আওয়ামী লীগের মোটামুটি সক্রিয় পর্যায়ের কিংবা যারা একটু উপরের লেভেলের বা মাঝারি লেভেলের নেতারা আছে, তাদের কেউ ধরার জন্য ব্যাপকভাবে একদম পাগল হয়ে অভিযান বা অপারেশন শুরু করেছে। আজকেও হয়তো চলবে। আপনারা দেখেছেন মাত্র একদিন, গতকালকেই বরিশালে একজন আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু পালানো নাই। এই 2005 থেকে 2024-এর 5ই আগস্ট থেকে পরশুদিন পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন, তিনি কিন্তু পালান নাই। তাকে হঠাৎ করে পুলিশ ধরতে গিয়ে তাকে ধাওয়ার মুখে সে পড়ে গিয়ে মারা যান। আরেকজনকে তো ফরিদপুরের একজনকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, যাকে মূলত পুলিশ হেফাজতে নিয়ে তার মৃত্যু ঘটলো। কারাগারে তো একদিন দুদিন পরেই মারা যাচ্ছে। সবকিছু পরিস্থিতি এমন, পরিস্থিতি আসলেই ঘোলাটে। এবং এইসবের মধ্যে দিয়েই তারেক রহমান সরকারের কাছে এমন কি কোনো সিগন্যাল চলে গেছে, যেটি ওই যে সাংবিধানিক সংকটের মুখে পড়তে যাচ্ছে অচিরেই দেশ। যদি তাই হয়, এ থেকে উত্তরণের পথ কোথায় হবে, তার জন্য কিছুটা অপেক্ষা করতেই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষ করেছেন।
এই সফরে তিনি কি অর্জন করলেন এটা যদি এক কথায় বলে দেই তাহলে হয়তো মনে হবে যে আমি একটু বেশি করে বললাম। তো আমরা একে এক করে দেখি। তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, আলাদা বৈঠক করেছেন, রাজার সাথে দেখা দিয়েছেন। তারপরে তারা দ্বিপাক্ষিক বৈঠক করে একটা প্রেস কনফারেন্স করেছেন। তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়েছে প্রেস কনফারেন্সে, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা। এগুলো ব্রিফ করার জন্য আবার তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র মাহাদি আমিন বক্তৃতা রেখেছেন। পুরো জিনিসটাতে যে জিনিসটা সবচেয়ে প্রশংসনীয় সেটা হলো মাহাদি আমিনের লিখিত বক্তব্যটা। এই বক্তব্যের মধ্যে যদিও কিছুই নাই, আসলে ভিজিটে তো অর্জন থাকতে হবে, কিছু থাকতে হলে, তারপরেও উনি সুন্দর করে সুলিখিত একটা জিনিস পাঠ করেছেন। একেবারে কি কি করেছেন না, একেবারে মোমেন্ট টু মোমেন্ট তারেক রহমান কি করেছেন সেগুলো। আর যথারীতি অভ্যাসবশত হুমায়ুন কবির তার যে একটা অ্যারোগ্যান্ট বডি ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে কিছু কথা বলেছেন, কোনোটারই কোনো আসলে গুরুত্ব নাই। দেখেন, আমাদের দেশ থেকে আমাদের একটা এমনিতে এটা বোধহয় প্রবলেম, বা দরিদ্র দেশগুলোরও প্রবলেম এগুলা, যখন এই ধরনের একটা মিটিং হয় 30-40টা এজেন্ডা নিয়ে বসে 1 মিনিট 1 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড আলোচনা করে, এগুলো অনেকটা মানুষকে দেখানোর জন্য যে দেখবেন যে এখানে সব আলোচনা হয়েছে, রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে, টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছে, বলার জন্য আর কি আলোচনা হয়েছে। আপনার মনে করেন টেকনোলজি নিয়ে আলোচনা করতে তো আলাদাভাবে 20 মিনিট লাগে, 30 মিনিট লাগে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তারা মিটিং করেছেন, সব আলোচনা করেছেন। তারপরে গুরুত্বপূর্ণ গুলো একটু পরে বলছি। যা বুঝলাম না, হুমায়ুন কবির বলল যে আসিয়ানে যোগ দেওয়ার জন্য তারা দরখাস্ত করেছেন। এখানে আসিয়ানের আর কি ছোটখাটো 2-1টা ফোরামে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে কথা হয়েছে বলে তারেক রহমানের বক্তব্যে আমরা পেয়েছি। তারপরে কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, একটা কালচার সংস্কৃতির উপর একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে, যেটার আসলে কোনো গুরুত্ব নাই। এই জিনিসটা যে ছিল না এতদিন, আমি অবাক হয়েছি। সাধারণত এগুলো থাকে, মাঝে মাঝে এগুলোকে একটু আপনার এদিক সেদিক করে নতুন করে একটা সই করানো হয় মানুষকে দেখানোর জন্য যে আমরা ওইখানে একটা কিছু সই করেছি। এটা আসলে তারেক রহমানের সরকারের জন্য বলছি না, এটা হলো আমাদের কালচারে এটা দাঁড়িয়েছে যে বিদেশে গেলে কিংবা বিভিন্ন ফরেন মিনিস্ট্রির কালচার, বিদেশে তাদের সরকার প্রধানরা গেলে যে ধরনের কোনো কিছু করলে মানুষ ভাববে মানে জাতিকে খাওয়ানোর জন্য যে আমরা কিছু একটা করেছি। সত্য কথা হলো তারেক রহমানের এই সফরে আমি একেবারে কিছুই দেখিনি। যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু এত প্রচার, এগুলো আসলে একটা করলে এগুলো মোটামুটি ফরেন সেক্রেটারি লেভেলেও আলোচনা করা যায়, এগুলোতে তেমন কিছু আসেনি। কোন জায়গাটায় আসতে পারতো সেটা পরে আসছি। আর একটা জিনিস আলোচনা করা হয়েছে যে 2 দেশের ফরেন মিনিস্ট্রির মধ্যে যে কনসালটেশনের সিস্টেম আছে সেটাতে তারা অনেক রাজা উজির মারবেন। দেখুন, এটা বাংলাদেশের প্রায় পৃথিবীর এখন সব দেশের সাথে আছে। ফরেন মিনিস্ট্রি কনসালটেশনটা হতে পারে একটা ভালো ফোরাম, যেটাতে অনেক কিছু করার চেষ্টা থাকতে পারে জেনুইনলি, কিন্তু আপনার তো ডিপ্লোম্যাটিক সার্ভিস থাকতে হবে। আমাদের তো ডিপ্লোম্যাটিক সার্ভিস নাই, এটা তো লজিস্টিক বেস একটা সার্ভিস হয়ে গেছে। ফলে আমাদের যে ফরেন অফিস কনসালটেশন যেটা বলে, 2-1টা দেশ ছাড়া, ভারত টারত এই ধরনের গুরুত্বপূর্ণ দেশ ছাড়া বাকি বিশ্বে আমাদের ফরেন অফিস কনসালটেশন হয়ে গেছে আমাদের ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারি, এই 2 জনের বিদেশ ঘোরার একটা বিশাল আপনার একটা উপায় আর কি। এইটাকে ধরে ধরে এই ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি, ধরেন ফরেন সেক্রেটারি বিশ্বের অর্ধেক ঘুরে, 5 বছর থাকলে ফরেন মিনিস্টার বিশ্বের অর্ধেক ঘুরে। এটা ভালো জিনিস, আমি বলছি না যে এটা খারাপ কিছু না, কিন্তু মূলত আমরা এটাকে ব্যবহার করতে পারি। এইটা আমাদের ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টারদের বিদেশ ঘোরার উদ্দেশ্য ছাড়া এইটা দিয়ে আমরা কিছু এখন পর্যন্ত কোথাও অ্যাচিভ করি নাই।
এটাও কিন্তু তারেক রহমানের সরকারকে টার্গেট করে বলি নাই, বুঝতে পারছেন যে এটা বহু বছর ধরে চলে এসছে। এইটা উদ্ভাবন করেছিল, মূলত এক্সপান্ড করেছিল আমাদের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, যে এইখানে এরকম একটা থাকলেই তো বিদেশ ঘোরা যায়, এটা কিন্তু উদ্দেশ্য ছিল। যদিও এটাকে ভালো কাজে লাগানো যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত ফরেন অফিস কনসালটেশন করে সারা পৃথিবী থেকে এখনো কোনো কিছু উদ্ধার করেছি আমরা কিন্তু সেটা দেখিনি। এখন তারেক রহমান কি অর্জন করতে পারতেন? তারেক রহমানের যদি মাহাতির তো না, এই আনোয়ার ইব্রাহিম সাহেব যদি ঘোষণা দিতেন যে এই যে শ্রম বাজারটা বন্ধ করে রেখেছে, তারেক রহমানের সফর উপলক্ষে তিনি শ্রম বাজার আবার খুলে দিয়েছেন, যদি এই ঘোষণাটা উনি দিতেন, তাহলে বা বলতেন যে না, আমাদের প্রধানমন্ত্রীর সম্মানে তিনি একটা কিছু করেছেন। আসলে কিছুই করেননি। দেখবেন যে এগুলোতে কোনো কিছু মালয়েশিয়া একটা কিছু দিয়েছে এমন কোনো কিছুর প্রমাণ নাই। এটা হয়েছে কি, এটা হলো আসলে এখনো ওইটাই দেখা যাচ্ছে যে তারেক রহমানের একটা স্টপ ওভার দরকার ছিল, সেটা আনোয়ার ইব্রাহিম সাহেব একটা সুযোগ করে দিয়েছেন, যে উনি প্রথমে চীন গেলেন না, মালয়েশিয়া গেলেন। এর বাইরে এই 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 তারেক রহমানের প্রথম বিদেশ সফরের কোথাও কিচ্ছু নাই, এটার কোনো গুরুত্ব নাই যা কিছু আলোচনা হয়েছে। আবার দেখবেন যে আরেকটা কথা বলে যে হালাল ফুড, মালয়েশিয়ান হালাল ফুড থেকে বাংলাদেশি হালাল ফুড ইন্ডাস্ট্রি দক্ষতা অর্জন করতে চায়, অভিজ্ঞতা অর্জন করতে চায়। আমাদের দুঃখটা কি জানেন, হালাল ফুড ইন্ডাস্ট্রি কিন্তু মালয়েশিয়া সারা পৃথিবীতে খুব ভালো করেছে, এবং তারা হালাল ফুড ইন্ডাস্ট্রিতে একটা মনে করেন যে পাইওনিয়ার, তারা অনেক বাণিজ্য করে। আর আমাদের যত মন্ত্রীগুলো আসে, হালাল ফুড শুনলে ওদের শিরা উপশিরা যেভাবে আপনার শিহরণ বয়ে যায়, আর কোনো কিছুতে কিন্তু এইরকম শিহরণ বয়ে যায় না। আমার ধারণা আমাদের যত মন্ত্রীরা এসছে এই পর্যন্ত, একমাত্র সম্ভবত খলিল সাহেবের শিরায় উপশিরায় হালাল ফুড কথাটা শুনে কোনো শিহরণ বয়ে যাবে না, বাকিদের কিন্তু এই শিহরণটা বয়ে যায়। অর্থাৎ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সবসময় ইসলামিস্টদের নিয়োগ করি, এবং ইসলামিস্টরা হলো যে আপনার, কালকে আমি একটা কথা বলেছিলাম যে যখনই ইসলামিস্ট একজন আপনার সিস্টেমে ঢুকে, কূটনৈতিক সিস্টেমে আপনার এক ধরনের জঙ্গিবাদ মৌলবাদদের তরফে আপনি একটা কিছু করলেন, কিন্তু সার্বিকভাবে তাদের দ্বারা পুরো সিস্টেমটার আপনার কোয়ালিটিটা কম্প্রোমাইজড হয়। যেই অবস্থায় আমাদের ফরেন মিনিস্ট্রি বা কূটনৈতিক সার্ভিস একেবারে যুগের পর যুগ ধরে তার কোয়ালিটিকে কম্প্রোমাইজ করে, এইটা এখন মূলত একটা লজিস্টিক্স যোগানোর একটা মিনিস্ট্রি, এর কোনো কূটনৈতিক দক্ষতা নাই। এবং তারেক রহমান এই ধরনের ফরেন মিনিস্ট্রি নিয়ে, যদিও এটা তারই বান্ধব, অর্থাৎ এটার যে দক্ষতা কমানো হয়েছে, এর কারণও কিন্তু এই লোকগুলা, এই যে তারেক রহমান জামাত বিএনপিকে সহযোগিতা করার জন্য তাদের যে প্রস্তুতি, সেটার অংশ। অর্থাৎ এই প্রস্তুতিটা নেওয়াটাই হলো যে আপনার কূটনৈতিক দক্ষতা কমিয়ে দেয়া। আমার দুঃখ হলো যে সেই জায়গায় কিন্তু আমাদের আওয়ামী লীগেরও কন্ট্রিবিউশন আছে। কিন্তু তারেক রহমানের মালয়েশিয়া সফর, এটা শুধুই একটা লোক দেখানো সফর। এখানে যদি আপনার কিছু টাকা পয়সা খরচ হয় ভিজিটে, এই পুরোটাই কিন্তু লস। এখানে দেশের জন্য কিছুই নেই, শুধু একটা পাবলিক ডিপ্লোমেসি হলো। আর ওনারা যে লোক দেখানো, ওই যে এরা আবার বারবার ওই 15 বছরের বদনাম দিতে গিয়ে যে তারেক রহমান কম লোক নিয়ে গিয়েছেন, এটা শুনেন, এটা একটা অঙ্কের ফাঁকি। যোগ করে দেখেন, লোক সংখ্যা কোনোভাবেই কম হবে না শেখ হাসিনার সফরগুলো থেকে। একটা জায়গায় তারেক রহমান মিস করেছেন, উনি ওইখানে বলেছেন, এসব কথাবার্তা আছে যে উনি ইনভেস্টমেন্টের জন্য গেছেন, উনি ব্যবসার জন্য গেছেন। হুমায়ুন কবির বলল যে ব্যবসায়ীরা আসছে আর দেখা করছে, তো তারেক রহমান তার ব্যবসায়ীদের নিয়ে যাবেন না? আমাদের তো পাবলিক অফিসগুলোতে, ফরেন মিনিস্ট্রি বলুন, তারেক রহমানের অফিস বলুন, তারা কেউ তো ব্যবসায়ী কোনো ধরনের আপনার ক্যাপাসিটিও নাই, এটা পারেও না ব্যবসা বৃদ্ধির জন্য কিছু করতে। এই আলোচনাগুলো করতে হয় ব্যবসায়ীদের। এই ব্যবসায়ীদেরকে কিন্তু শেখ হাসিনা সবসময় নিয়ে যেতেন। ব্যবসায়ীরা যদি 30-40 জন বিদেশ সফরে যেত, এরা সবাই দেখবেন যে তাদের পয়সা খরচ করে কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতো। এটা সারা পৃথিবী করে। কিছুদিন আগে যে প্রেসিডেন্ট ট্রাম্প চীন গেছেন, পুরো বিমান ভর্তি ছিল আপনার এই যে এলন মাস্ক, তারপরে বড় বড় নামগুলো বলে আপনি সব আপনার ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার ব্যবসায়ী, মানে সিইও গুলা।
তো তারেক রহমানের আসলে তারেক রহমান সরকারের তো ব্যবসা বাণিজ্যের কথা বলছেন, আসলে ব্যবসা বাণিজ্য উনি করতেও পারবেন না, সেদিক থেকে না নেওয়া ঠিক আছে, ওনারা মূলত আর ব্যবসা বাণিজ্য হবে না। কিন্তু মূল জিনিসগুলো মানে দেশের উন্নয়নে ব্যবসা বাণিজ্যের খাতিরে কিছু করার যে আসলে বেসিক নিয়মগুলোও এরা দেখাতে পারছেন সেটাও মনে হচ্ছে না। কিন্তু সব সুনাম নিচ্ছে যে তারেক রহমান অল্প কয়েকজন লোক নিয়ে বিদেশ সফর করে ফেললেন। এই ধরনের বিদেশ সফর যতই চলতে থাকবে আমরা দেখবো যে তারেক রহমান একটা রুটিন সরকার পরিচালনা করছেন, সত্যিকার অর্থে উনি কিছু অর্জন করতে পারছেন না। অর্থাৎ উনি ওই ইউনূসের একটা এক্সটেনশন হিসাবে বাংলাদেশের ইতিহাসে থেকে যাবেন।